আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। এদিকে দেশে চুরি, ছিনতাই, ধর্ষণ অনেক গুণ বেড়েছে। ভয়ঙ্কর অবস্থান নেন সেনাপ্রধান ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে। লক্ষ লক্ষ শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে। দেশে যেন গৃহযুদ্ধ হচ্ছে। কে এই পরিস্থিতি স্বাভাবিক করবে? সেনাপ্রধানের এই পদক্ষেপে দেশটার মধ্যে আগামীতে কি হবে? আজকে আমাকে আতঙ্ক করবো, কালকে উনাকে, পরশু উনাকে, তাহলে আমরা বনশ্রীবাসী আতঙ্ক দিচ্ছি। সোসাইটিরা তারা কি সিদ্ধান্ত করতে, তারা কি করতেছে? এই সরকারের ইমেজ, ভাবমূর্তি একদম ধুলায় লুটিয়ে গেছে। এবং সরকার প্রধানকে ডক্টর ইউনূসকে সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ কি হিসেবে চিনে? উনি শান্তিতে নোবেল পেয়েছেন, আর ওনার আমলের সবচেয়ে অশান্তিপূর্ণ কাজটা ঘটিয়েছেন উনি। শুনেন, ওয়াকার সাহেবদের যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি, সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে। কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করত, মাপ পাইতো। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য, অথবা সেনাবাহিনী থেকে বিদায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন। এমনকি প্রয়োজনে জারি করা হতে পারে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। এই জরুরি ক্ষমতার মাধ্যমেই অনেক কিছু হবে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ চলতেছে। চুরি, ছিনতাই, ধর্ষণ এইটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এখন কি হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান একটা বক্তব্য দেন এবং তার বক্তব্যের মাধ্যমে অনেক কিছু প্রকাশ হয় এবং সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের উপর কিন্তু প্রভাব পড়ে। সাধারণ মানুষরা বলেছিল যে ডক্টর ইউনূস নাকি দেশ চালাতে পারছেন না, ডক্টর ইউনূস নাকি আমাদের দেশটাকে স্বাভাবিক করতে পারছেন না। এখন কিন্তু এইসব বিষয়ের সমাধান হয়ে যায় এবং এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় এবং সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে দেশটা কিভাবে স্বাভাবিক হয়। গাইস, আমাদের দেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এইগুলার মূল কারণগুলা সবকিছু আপনারা দেখতে পারবেন। আসুন, যে নিউজগুলো রেডি করেছি সেইগুলাকে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা করি। গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই। ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে। এই ইউনূস সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না। পরিস্থিতি আরো 12টা বাজার পরে হয়তো করবে। মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে। সরকার অনেকটা দিশাহারা। যেমন আসিফ নজরুল দেখেন, মানে উনি যে আছেন, উনি যে আগে কথা কইতেন, মনে হয় এখন গায়ের চামড়া চোমড়াই মোটা হয়েছে। মাশাল্লাহ, ভালো হয়েছে। ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সা কামাচ্ছেন। সত্যমিথ্যা জানি না, এগুলো তারা বড় বড় লোকের কথা। কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয়, সেটা হবে সেনাবাহিনীর। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী। লোয়ার অফিসার, আপার অফিসার, মিডল অফিসার, ডাজন্ট ফ্যাক্ট প্যাকেজটার নাম সেনাবাহিনী। আজকে আমাদের সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি। আহ্বানটা কি? যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান। যদিও সেনাপ্রধানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস, পিনাকিরা প্রতিদিনই নানান কথা বলেন, তবে সরকারকে সাপোর্টের বেলায় বা ডক্টর ইউনূসের যে ভূমিকা আমরা সেনাপ্রধানের সাথে দেখি, পজিটিভ, খারাপ না। কারণ সেনাবাহিনী মাত্রায় কন্ট্রোল রাখছে, তবে আরো কন্ট্রোল হওয়া জরুরি। গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে যে ইএমই কোরের যেই সদস্যরা আছেন নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে, একটা বাৎসরিক প্রোগ্রাম ছিল, সেখানে তিনি গিয়েছেন। বলছেন যে মানে এই মুহূর্তে আমাদের যে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টর আছে, ডিভিশন আছে, প্রত্যেককে বর্তমান সময় আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। এখন কোনো যুদ্ধ না,
এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ জীবনও হবে না, কারণ ভারতের সেনাপ্রধান বলছেন যে সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার। মিয়ানমারের সাথে এই মুহূর্তে যুদ্ধে আমাদের সেনাবাহিনী জড়াবেও না, আমাদের ওই প্রস্তুতিও নাই, হাইরা যাবো, বাস্তবতা হচ্ছে এটা, আমরা অস্বীকার করার সুযোগ নাই। বাট দেশের মধ্যে একটা যে কোনো বড় পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে। যুক্তরাজ্য কিন্তু বলছে বারবার যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে, হইতে পারে রাজনৈতিক সমাবেশ, কোনো বড় পাবলিক সমাবেশ, যে কোনো জায়গায় একটা বড় ঘটনা ঘটবে। গোয়েন্দা নিশ্চয় আমাদের তথ্য যারা রাখার তারা রাখছেন। তো সেনাপ্রধান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা সিটে বসে আছেন। বাংলাদেশ আগামী দিনে যে কোনো সংকটে বললে সেনাবাহিনী হবে এখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা। এটা হোক ইউনূস সরকারের জন্য, হোক জনগণের জন্য। আমরাও চাই আমাদের সেনাবাহিনী দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য তারা ডেডিকেটেড, আর একটু ডেডিকেটেড হতে হবে। বিশেষ করে যেখানে পলিটিক্যাল ইস্যুগুলো আছে সেই এলাকাগুলোতে আর একটু শক্তিশালী হতে হবে। খারাপ না যা চলছে, ভালো, বাট আরো ভালো হতে হবে। আমাদের সেনাপ্রধানের যে বক্তব্যটা, এটা নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, বাট আমার কাছে মনে হচ্ছে সামনে একটা উদ্ভূত পরিস্থিতি আসতে পারে। সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। এমনিও আছে আইন শৃঙ্খলা বাহিনী খুবই বাজে অবস্থা। আমার মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা, তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট। আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি, কিন্তু আমি আমারটা বলবো। তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদেরকে সচেষ্ট থাকতে হবে। এবং তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে আমরা সেনানিবাসে ফিরে যাবে, কিন্তু সেই কাজটি আমাদেরকে দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। এবং দীর্ঘায়িত হওয়ার পরও তিনি বলছেন যে সেনা সদস্যদেরকে ধৈর্য রাখতে হবে, অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের কাজ করে যেতে হবে। সেনাবাহিনী বা সেনাপ্রধান, আমার কাছে মনে হয়, যদি এর আগে আমি নিজেও বলেছি, সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ। যা আশা করা হয়েছিল, সাধারণ মানুষ সেখান থেকে আশাহত হয়েছেন, তিনিও আশাহত হয়েছেন, এবং নিশ্চয়ই তার অনেক কিছু করার রয়েছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চায়, এবং তিনি যে বক্তব্যটি প্রথমেই দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে সেনা সদস্যদের। অর্থাৎ এই সরকারের সময়ে অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হচ্ছি, সরকার বিচ্যুত হচ্ছে, সরকার পারছে না। স্ট্রেট আমরা একটু বলতে চাই, সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কথা সরকারের উপদেষ্টা অস্বীকার করে নিচ্ছিলাম, আমি সেটি বলছি। কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত? এবং সেনাপ্রধান কি এটাই বোঝাতে চাননি পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে কিছুই করতে পারবে না, কিছু করতে পারছে না? এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরো আরো চরম ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছাবে। এই যে নৈরাজ্য, তা কি কারণে বৃদ্ধি পেয়েছে? উপদেষ্টাদের কথাবার্তা, কোনো কোনো উপদেষ্টার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় যে নানান ধরনের মব ক্রিয়েট করা হয়েছে, সেই মবের সঙ্গে অথবা যারা উশৃঙ্খল জনতা তারা উৎসাহিত হয়েছে। বুলডোজার দিয়ে যখন 32 নম্বর থেকে সারা দেশে একটা অরাজকতা শুরু করা হলো, কেউ বাধা দিয়েছে? বরঞ্চ আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনো কোনো উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন, উৎসব করার আহ্বান জানিয়েছেন। উৎসব হোক, এইভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো, বিশেষ একটি গোষ্ঠীকে টার্গেট করে এই অপারেশনের শুরু, সেটি তো আমরা জানি, এবং তাদেরকে ধরা হচ্ছে। বুলডোজার বাহিনীর কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত? নিশ্চয় ধরা হয়নি। সন্ত্রাসীরা এখন করছে কারা? আওয়ামী লীগ করছে, করতে পারে সব জায়গায় তারা। তাহলে আপনারা আছেন কি জন্য? আমি যদি তর্কের খাতে ধরে নিই, এই কথাগুলো এর আগেও বলেছি, তারপরে বলতে হচ্ছে। মানুষ দিনে দুপুরে এখন রাস্তায় বের হতে ভয় পায়, ছিনতাই কবলে পড়ে কিনা, ডাকাতির কবলে পড়ে কিনা, নারীরা ধর্ষণের শিকার হন কিনা। এবং গত 72 ঘন্টায় 65 জন ধর্ষণের শিকার হয়েছেন। এটি কোনো কোনো গণমাধ্যমের হিসেবে। অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ, শহীদ মিনার থেকে ফুল দিয়ে ফেরার পথে 4th শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, কোথাও ঘুরতে গেছে দম্পতি, স্বামীর সামনে গৃহবধূকে টেনে নিয়ে ধর্ষণ চলছে। তো
এবং বড় অদ্ভুত বিষয়, এই শিরোনামে সংবাদটি করলো দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে, সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয়। কার চাপে তুলে নেওয়া হলো, কি কারণে তুলে নেওয়া হলো? গণমাধ্যম নাকি স্বাধীন, কত সাংবাদিকের চাকরি যাচ্ছে, কেউ হিসাব রাখেন? এই যে আমরা 2-4 জন মানুষ যে কথা বলছি, আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে, কেউ কি খোঁজ নিয়েছেন? এবং এ কথা তো আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান পর্যায় থেকে আসছে। এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলেন? রোববার গভীর রাত 3টার সময় তো তিনি নাটক করলেন। ভেবেছিলেন কি না কি ঘোষণা তিনি দেবেন, সাংবাদিক ভেবেছিলেন, তিনি জানালেন দেশের পরিস্থিতি ভালো আছে, যা কিছু করছে আওয়ামী লীগ করছে, তাদের অনেক টাকা। আবার এই ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব তিনি সচিবালয়ের সোমবার সাংবাদিকদের সামনে বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতা 53 বছরে আমার মনে হয় মিডিয়াতে এমনভাবে লেখা হয়নি। কেমনভাবে লেখা হয়নি তো প্রমাণ পাওয়া গেছে। আমি জনকণ্ঠ উদাহরণটি দিলাম যে 72 ঘন্টায় 65টি ধর্ষণ, সেই লেখাটি তুলে দেওয়া হয়েছে। মন্ত্রী বলছেন এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমরা কি বলতে চাই এখানে, কি বলা উচিত? তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক। আর বলছিলেন যে কোনো কোনো উপদেষ্টা আবার বলছেন, দায় স্বীকার করে নিচ্ছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আবার আইন উপদেষ্টা একটু ভালো সাজার জন্য তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে। ডক্টর আসিফ নজরুল বলছেন আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই, তবে আমরা চেষ্টা করছি, চেষ্টা আছে, আত্মজিজ্ঞাসা আছে। আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন। সেই রাজনৈতিক বক্তব্য, পার্থক্যটা কোথায়? কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা নিত্যপণ্যের দাম বলি বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি, দূরে রাখার কথা বলি মানুষকে, কিভাবে হবে? আমাদের প্রধান উপদেষ্টা তো চাঁদাবাজদের দেখতেই পান না। চাঁদাবাজি যে হচ্ছে সেটা তিনি জানেনই না সম্ভবত। এর আগে বলেছেন না কথাবার্তায়, সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে, যে সরকারের চোখ হয়তো পরিষ্কার না, চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত সব কথাবার্তা। স্থানীয় সরকার নির্বাচন করার পায় তারা চলছে। জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কেন? ওই যে বিশেষ দলটিকে ভালো একটা পজিশনে আনতে হবে, তাদের যে সমর্থক বিভিন্ন বাহিনী আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে, নির্বাচন করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন করবে এবং সকলের নির্বাচন দীর্ঘায়িত করে, প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা। অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন সেনাপ্রধানের বক্তব্যে, তবে আমার কাছে যেটি মনে হয়, সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন তিনি নিশ্চয় ভালো জানেন। তবে আমার মনে হয় সেনাপ্রধান যেটুকু ইঙ্গিত দিয়েছেন, তারা যা আশা করেছিল তা পাচ্ছে না এবং সরকারের প্রতি বিশেষ মেসেজটিও সম্ভবত পৌঁছে দেওয়া গেছে। এটি আমার একান্ত একটা বিশ্লেষণ, আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন। এবং সবশেষে এটুকু বলতে চাই, 3 সেনাপ্রধান এবং রাজনীতিবিদদের উপস্থিতিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। এই সংগঠন আবার কি করবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। রোববার রাতে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সেই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমরা দেখে নেই যে বিগত মাত্র 6 মাসে রাজনৈতিক দলের উৎপাদনের একটা কি বলবো উর্বর সময় যাচ্ছে। বিগত 6 মাসে 16টি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। 24-এর অগাস্ট পরবর্তী সময়ে 11টি এবং এই মাত্র 2 মাসে আরো 5টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এরই মধ্যে রোববার রাতে আত্মপ্রকাশ ঘটল নতুন একটি, বলা হচ্ছে যে এটি একটি গবেষণা প্রতিষ্ঠান। খবরে যেটি বলা হচ্ছে, দেশে নতুন একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট স্টাডিজ নামে নতুন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। রোববার রাতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে
প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের এই আয়োজনে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনাপ্রধান জেনারেল এম নুরুদ্দিন খান সহ অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাদি আমিন, শামা ওবায়েদ, মওদুদ হোসেন আলমগীর পাভেল, শায়রুল কবির খান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এছাড়াও বেশ কিছু শিক্ষাবিদও উপস্থিত ছিলেন। এখানে বিএনপি, জামাত, ছোট ছোট কিছু রাজনৈতিক দল, শিক্ষাবিদদের উপস্থিতি এবং বেশিরভাগই সামরিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল এবং এটির নেতৃত্বেও কিন্তু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। আমরা যেমন জানি যে সামরিক কর্মকর্তাদের একটি রাজনৈতিক দলও আসছে, একদিন পরে আসছে সমন্বয়কদের রাজনৈতিক দল। ঠিক সেই মুহূর্তে একটি গবেষণা প্রতিষ্ঠান, বলা হচ্ছে একটি গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটল। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন জন যেমন বক্তব্য দিয়েছেন, তেমনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে এই সংগঠনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই সংগঠনের মাধ্যমে এই সংগঠন সরকারের পাশে থাকবে, সরকারকে পরামর্শ দেবে, বুদ্ধি দেবে, এমনটাই বলা হয়েছে অনুষ্ঠানে। আমি আর এক ভিডিওতে দেখলাম। তো সেই জায়গা থেকে এটি কি আসলে শুধুমাত্র গবেষণা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে নাকি এটির চূড়ান্ত কোনো লক্ষ্য আছে? কারণ এখানে বর্তমান এবং সাবেক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি জোরালো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু এটি বলা যায় যে সেনাবাহিনী থেকেই এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের। বিশেষ করে আমরা বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপস্থিতি দেখতে পেলাম, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, যিনি ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের ভাই, তিনি উপস্থিত ছিলেন জেনারেল নুরউদ্দিন খান। এখন দেখার বিষয় যে সংগঠন, রাজনৈতিক দল উৎপাদনের উর্বর সময়, এই উর্বর সময়ে একটি গবেষণা প্রতিষ্ঠান এলো। এই গবেষণা থেকে যদি রাজনৈতিক কর্মে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হচ্ছে এই যে ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দল আসছে, এটিও কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে আসবে, শুরুতে ছাত্ররা বা সমন্বয়করা এটি কখনোই প্রকাশ করেনি। ঠিক তেমনি ভাবে এই সংগঠনটিও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো। বলা হচ্ছে যে থিঙ্ক ট্যাঙ্ক, সমাজের, সরকারের, দেশের জন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে। থিঙ্ক ট্যাঙ্ক যদি রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হয়, বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। ডিপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। এই জন্য আমি অফিসে ব্যস্ত ছিলাম, তারপরেও আসতে পেরেছি, এই জন্য আমি খুব আনন্দিত। আমি দুঃখিত যে আমি একটু দেরি করে ফেলেছি, এখন একটু সময় চলে গেছে, আমার আসতে দেরি হয়েছে। আমি আশা করব যে ভবিষ্যতেও এই যে দক্ষতা, ওয়ারিংয়ের দক্ষতা, এটাকে বজায় রাখতে হবে। এর জন্য ইউনিটের অধিনায়কের একটা বড় দায়িত্ব আছে। তার ইউনিটের
সদস্যদের এই ফায়ারিংয়ে পারদর্শিতা অর্জন করার জন্য। এই জন্য প্রতিনিয়ত এই ফায়ারিং জারি রাখতে হবে এবং নিজে যে অধিনায়ক যদি নিজে যান ফায়ারিং রেঞ্জে এবং ফায়ার করেন সৈনিকদের সাথে, তাহলে সৈনিকরাও অনুপ্রাণিত হবে এবং সবাই ফায়ারিংয়ের দক্ষতা অর্জনে উৎসাহী হবে। আশা করব তারাও এই ফায়ারিংয়ের জন্য ইন্টারেস্ট নেবে এবং সৈনিকদের সাথে ফায়ার করবে। ইনশাআল্লাহ এভাবে একটা ইউনিটের ফায়ারিং দক্ষতা বৃদ্ধি পাবে। আমি মনে করি যে শারীরিক দক্ষতা এবং এই ফায়ারিং দক্ষতা, এই দুই দক্ষতা যদি থাকে একজন সৈনিকের মাঝে, তাহলে সৈনিকের ৭৫% আমি মনে করি যে তারা ট্রেন্ড। বাকি হচ্ছে কিছু ড্রিল, কিছু ব্যাটল ড্রিল, ব্যাটল প্রসিডিউর, কিছু যুদ্ধের। রাজনীতিবিদদের যে কেউ কাউকে বিশ্বাস করে না, কেন করে না, এই ভিডিওটা দেখলেই বুঝবেন। সরকার পতনের পর আওয়ামী লীগ খুব বড় একটা সাপোর্ট করেছে কাকে? ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন, শেখ হাসিনার নির্দেশ ছিল আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমেরিকাতে আছে তারা যেন ট্রাম্পের পক্ষে কাজ করে। আর বাংলাদেশেও একটা হাস্যকর ঘটনা ঘটছিল যে একটা সমাবেশ করবে বা রাস্তায় হরতাল প্রতিবাদ করবে, ট্রাম্পের ছবি সামনে লাগায়া। ইভেন আওয়ামী লীগ সর্বোচ্চ ইফোর্ট দিছে ট্রাম্পকে জিতাইতে এইবার। কারণ ৫ই আগস্টের পরপর নির্বাচনের আগে ট্রাম্প একটা টুইট করছিল, খেয়াল আছে, সরকার নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। তো মোটামুটি সবাই ভাবতেছিল বাইডেন সরকারের সাথে শেখ হাসিনার অনেক খারাপ সম্পর্ক ছিল, সমালোচনা ছিল। তো ট্রাম্প আসলে আমেরিকায় আওয়ামী লীগের ভাগ্য খুলবে। আসলে কি খুলছে নাকি আরো বিপদে পড়তেছে? ক্যালকুলেশন দেখেন। ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ইস্যুতে গেল পরশুদিন দুই ধাপে 2টা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো পুরো বাংলাদেশকে লাড়াচাড়া করতেছে। ৩৮০ কোটি টাকার যেই হিসাবটা নাম পরিচয়বিহীন 2 জন মানুষের একটা কোম্পানি বা 2টা কোম্পানি এ টাকাটা উঠে নিয়ে গেছে। হাউ? সরকারের সংশ্লিষ্টতা ছিল, আমেরিকা মনে করছে এটা। ট্রাম্প বলছে যে এটা কেউ জানে না, এটা কি হয়, কেমনে হইলো, এটা কাদেরকে দিল, কেন দিল? উগ্র বামপন্থীরা যেন ক্ষমতায় আসতে পারে বা ডানপন্থীরা আসতে না পারে। তো বামপন্থী কারা উগ্র? আমি নাম নিলাম না, ডানপন্থী কারা আপনারাও চিনেন। তো শেখ হাসিনার সরকারে বামপন্থীদের একটা মিলন মেলা ছিল সব জায়গায়, এটা কিন্তু বাস্তব। এখন এই যে বামপন্থীদের সাথে অতিরিক্ত আনাগোনা, কালচার, সংস্কৃতি, বঙ্গবন্ধু ইস্যুতে আর বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের অনেকগুলো সিদ্ধান্ত বামপন্থীরা সাপোর্ট করে যাচ্ছিল। ডানপন্থীরা কোথাও না কোথাও নীরব ছিল, অথবা জেলে ছিল, অথবা অনেকে টুকটাক ঘুরে পেঁচে কথা বলছে, বোঝা গেছে। এখন ট্রাম্প একের পর এক যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলা আওয়ামী লীগ সরকারের আমলে আসা অনুদান। এবার লাস্ট কয়েক বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। দেশের মানুষ এমনি আওয়ামী লীগের একটু অ্যান্টি ইসলামিক ভাবে, আর ট্রাম্প বলছে যে টাকাটা আমেরিকা দিছে, এই টাকাটা এই দেশে কি কাজে লাগছে? উগ্রপন্থীদের, উগ্র বামপন্থীদের ক্ষমতায় বা ভোটের মাঠে প্রাধান্য, এগুলা। এই জিনিসগুলা রাইট নাও আমেরিকা যখন এই কথাগুলা বলে, দেখেন আমাদের গণমাধ্যম ডক্টর ইউনুস কি বলে, এগুলো জরুরি না। সরকার বদল হলে দেখা গেছে আবার বিএনপি সম্পর্কে এগুলা বলবে, আওয়ামী লীগের তেল মারবে, এগুলো আমাদের দেশে মানুষ আমরা ভাইবা নিছি। কিন্তু আমেরিকা যখন কথা বলে, ইন্টারন্যাশনাল গণমাধ্যম যখন কথা বলে, উইথ এভিডেন্স কিন্তু এগুলো নিয়ে ব্যাপক চাপে আছে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার অনুসারী যারা আছেন অথবা যারা এগুলা সরকারে ছিলেন তৎকালীন। কারণ এগুলোর ইনভেস্টিগেশন হবে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, ট্রাম্প আওয়ামী লীগকে সহযোগিতা করবে, কোন রকম ভূমিকা রাখবে, আপনার মনে হচ্ছে? এটা কিন্তু হবে না। ট্রাম্প এমন এক ক্যারেক্টার, নিজের দেশের বাইরে কাউরে বোঝে না। সে কি করছে জানেন? তার দেশে যে সকল সরকারি কর্মচারীরা আছে, ইলন মাস্ক ওটার দায়িত্বে আছে, চিঠি পাঠাইছে যে আগামী শনিবারের ভিতরে উত্তর দাও। কিসের? গত 1 মাসে তোমরা কি কাজ করছো, 1 সপ্তাহ কি কাজ করছো সরকারে বৈশা।
আপনি একজন রাইটার, কি লেখছেন, আপনি সরকারের এই দায়িত্বটাতে আছেন, কর্মচারী কি করছেন, বুঝতে পারছেন তো? আসলে এগুলা দেশকে আগাই না, পিছায় না। আমাদের দেশে সরকারি কর্মচারী কর্মকর্তারা মন খুশি চলে। এখন আপনি যদি বলেন যে এক সপ্তাহ কি কাজ করছেন, আপনি যে বেতনটা নিলেন আমার ট্যাক্সের টাকার, আপনি কাজ কি করছেন? আমার থেকে ঘুষ খাইছেন, আমার ফাইল আটকাইছেন, প্ল্যান আটকাইছেন, উপায় থাকবে? তবে আওয়ামী লীগের জন্য আজরাইল হিসেবেই বিশ্ব মুভমেন্টে ট্রাম্প চলে আসছে। ট্রাম্প যখন কথা বলে পজিটিভ হলে পুরো বিশ্ব পজিটিভ হয়, নেগেটিভ হলে পুরো বিশ্ব নেগেটিভ হয়। এটা কঠিন দিন কিন্তু আওয়ামী লীগের জন্য আসতেছে। অনেকে এটা অনুধাবন করতে পারতেছেন না, অনেকে পারতেছেন। এত তাড়াতাড়ি কিন্তু কোনো কিছু হবে না। আরে অতি উৎসাহী যারা আছেন, মাঠে নামেন, এটা করেন সেটা করেন, ফেসবুকে, প্রত্যেকের কপালে ভাই দুর্গতি আসবে। ন্যায় বললেন অন্যায় বললেন, কিন্তু হিসাব করে। তো আজ ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন, তখন হয়তো আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদ থেকে সরিয়ে দেওয়া আসলে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এবং এটি একা জো বাইডেন কিংবা জর্জ সরোজ করেননি, এর পিছনে একটা অনেক বড় র্যাকেট ছিল। সেই র্যাকেটের সন্ধান আমি একের পর এক আপনাদের সামনে এর আগেও নিয়ে এসেছি। আজকেও এমন কিছু তথ্য আপনাদের সামনে বলবো যা হয়তো আপনাদের শুনে হয়তো ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করুন এই তথ্যগুলো বর্তমান সময়ে এক্সিস্ট করে। এখন সব থেকে বড় প্রশ্ন, এই যে ইলন মাস্ক যে টুইট করেছেন সেখানে $29 মিলিয়ন একটি সন্ধান পাওয়া গেছে, যা নাকি বাংলাদেশ সরকারকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। অন্তত এই রকম ব্যাখ্যাই বাংলাদেশের মিডিয়ারা করছে। কিন্তু বিশ্বাস করুন $29 মিলিয়ন একটা নিমিত্ত মাত্র। আসলে শেখ হাসিনাকে সরানোর পিছনে কয়েক হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে, যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন, যা কিন্তু ইউনূস সরকার করার সাহসটা এখন অবধি দেখাতে পারেননি। কারণ এই মোহাম্মদ ইউনূস সরকার আসলে এই ষড়যন্ত্রের অন্যতম বড় শরিক। যখন ভারত সরকার সরাসরি বলেছেন আমরা তদন্ত করতে চাই, কারণ আমাদের মতো বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশের সরকার পরিবর্তন কারা করতে চাইছেন, কোন বিদেশি শক্তি এর পিছনে ইনভলভ আছে এবং কোন বিদেশি শক্তিকে ইনভলভ করার পিছনে আমাদের অন্তর্বর্তীকালীন যে এই যে দেশ, এই দেশের একাধিক রাজনৈতিক দল যুক্ত আছে, আমরা তদন্ত করে দেখতে চাই। তাহলে এই দুধ আলাদা জল আলাদা হয়ে যাবে। কারণ সাধারণ মানুষ আসল সত্যটা জানার জন্য উদ্গ্রীব এবং তারা ডিজার্ভ করেন। কারণ ইলেকশন কখনোই বিদেশি টাকা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। কিন্তু বাংলাদেশ সরকার এই সম্পূর্ণ ইস্যুতে সম্পূর্ণ ভিন্ন একটা মেরুতে কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু ইউএস এইডের এই তত্ত্বকে পাত্তাই দিতে চাইছিলেন না প্রথমে। এরপরেই এলো $29 মিলিয়ন কথা, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন এমন একটি কোম্পানিতে এই টাকা ইনভেস্ট করা হয়েছে, সেই কোম্পানির কর্মচারীর সংখ্যা মাত্র 2 জন, এবং সেই কর্মচারী যাদের হয়ে কাজ করেন তারা অত্যন্ত প্রভাবশালী কোনো ব্যক্তি হতে পারেন। এবার প্রশ্ন হলো এই টাকা কোথায় গেছে, কিভাবে গেছে, এবং শেখ হাসিনাকে সরানোর পিছনে ঠিক কিভাবে চক্রান্ত করা হয়েছে এবং কারা এই চক্রান্তের মূল পান্ডা। আজকে ভিডিওতে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এ বিষয়ে জানাতে চাই। দেখুন, প্রথমে চক্রান্তটা কিভাবে করা হয়েছে আমি একটু সামারাইজড করে আপনাদের বলে দিচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিও 10 মিনিটের বেশি হবে না, কারণ 10 মিনিটের মধ্যে এই চক্রান্তের প্ল্যানিং আপনাদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এই ইউএস এইডটা কি? ইউএস এইড হলো বিপুল পরিমাণ টাকা লগ্নি, যেই টাকা লগ্নি করে আমেরিকা যুক্তরাষ্ট্র নিজের পছন্দের মতো সরকার একের পর এক দেশে বসাতে চাইতো, কিন্তু এটি কোনো সরকারি সংস্থা দ্বারা করা হতো না। এই সময় তারা একটি নিউট্রাল একটি সংস্থা ফর্ম করে। এই নিউট্রাল যে সংস্থা ফর্ম করা হয়েছিল তার আক্ষরিক কোড হলো IRI। এই IRI এর সম্পূর্ণ তথ্য পাওয়া যায় গ্রেভ জোন নামক একটি জার্নালে, যারা ধারাবাহিকভাবে এই ইউএস এইড নিয়ে তদারকি করে বিভিন্ন ডকুমেন্ট কিন্তু লিকড করে। গ্রেভ জোন হেডিং করে এই যে পার্টিকুলারলি ইউএসএইড, এই ইউএসএইড সংক্রান্ত লিকড ফাইল এক্সপোজড ইউএস গভর্নমেন্ট প্লট টু ডিস্টেবিলাইজড বাংলাদেশ গভর্নমেন্ট। অর্থাৎ আন্তর্জাতিক স্তরের এই ধরনের জার্নাল সর্বপ্রথম 10 দিন আগে এই ধরনের খবর আমাদের সামনে কিন্তু নিয়ে আসে। এই গ্রেভ জোন যদি পড়েন তাহলে দেখতে পাবেন আরো একটি সংস্থার কথা উল্লেখ আছে। এই সংস্থার নাম হলো IRI। এই IRI কে প্রতিষ্ঠা করেছিলেন CIA ডিরেক্টর উইলিয়াম ক্যাসেরি। প্রায় 40 বছর আগে এই ধরনের সংস্থা কিন্তু তৈরি হয়েছিল। তারা বলছেন CIA
যে ধরনের সরকারের বিরুদ্ধে অপারেশন চালাতে চাইতো, সেই সরকারকে বাইরে দিয়ে বিভিন্ন উপায়ে এই IRI সংস্থাটি বদলে ফেলার চক্রান্ত করত। অর্থাৎ বকলমে CIA মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা, গোয়েন্দা সংস্থা যা চাইতো তাই কিন্তু ব্যাটেল ফিল্ডে গিয়ে গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটিতে IRI কিন্তু এটাকে করত। এই IRI সংস্থাই কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পিছনে বদলে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আরো একটা সংগঠনের কথা আমরা জানতে পারি। এই সংগঠনের পুরো কথা হলো NED, ফুল ফর্ম হলো ন্যাশনাল এন্ডাউনমেন্ট ফর ডেমোক্রেসি। এটি একটি আমেরিকান সংস্থা। এই NEDর অধীনে আরো 4টে সংস্থা আছে। এই 4টে সংস্থার মধ্যে 2টো সংস্থা আমেরিকার সবথেকে বৃহত্তম দল রিপাবলিক পার্টি এবং বাকি 2টো সংস্থা ডেমোক্রেটরা কিন্তু ইউজ করে। যখন যে ক্ষমতায় থাকে তারা সেই সংস্থাকে ব্যবহার করে, অর্থাৎ সেই সংস্থাকে ব্যবহার করে অন্য দেশের সরকার বদলের জন্য তারা কিন্তু চেষ্টা করে। ফলে আপনারা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ একটা আমেরিকা যুক্তরাষ্ট্রের পলিসি এবং সরকার নির্ধারিত পলিসি। বকলমে আনফরচুনেটলি তারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। কিন্তু 2004 সালে যদি আপনার গার্ডিয়ানের একটা রিপোর্ট দেখেন তাহলে দেখবেন গার্ডিয়ান একটা নিউজ করে যেখানে তারা বলে এই USAID এর চক্রান্তে কিয়েভের সরকার অবধি বদলে গেছে এবং গার্ডিয়ান এখন বলছে কিয়েভ মডেল হুবহু ফলো করা হয়েছে বাংলাদেশের সরকার বদলের জন্য। অর্থাৎ এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমেরিকা এর আগেও করেছে। ফলে আপনারা রাতারাতি কেউ ভাববেন না শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া আমেরিকার নতুন কোনো ষড়যন্ত্র। এই ধরনের ষড়যন্ত্র বিশ্ব মানচিত্রে আমেরিকা যুগের পর যুগ কিন্তু করে এসছে। আনফরচুনেটলি এবার শেখ হাসিনা যেহেতু ডোনাল্ড লুয়ের সঙ্গে বৈঠকে আমেরিকার শর্তে রাজি হয়নি, তার জন্য কিন্তু তারা এই ধরনের অ্যাক্টিভিটি করে। এই IRI কখন ডিসাইড করে তারা শেখ হাসিনাকে সরাতে চান? এক্ষেত্রে 2018 সালের একটা ঘটনার কথা উঠে আসে। 2018 সালে রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় সরকার বিরোধী একাধিক ছাত্রনেতা, একাধিক বিরোধী পক্ষ শেখ হাসিনা বিরোধী কিছু মুভমেন্ট চালু করে। তখনই কিন্তু এই ধরনের আমেরিকার ধুরন্ধর সংস্থাটি বুঝে যায় শেখ হাসিনার বিপক্ষে যদি এই ধরনের আন্দোলন সংগঠিত করা যায় তাহলে হয়তো শেখ হাসিনাকে সরানো যায়। কিন্তু শেখ হাসিনাকে সরানোর জন্য প্রয়োজন বিরোধী একটা দল। সেই দলটিকে বাংলাদেশের বিএনপি। কিন্তু বিএনপি যে ধরনের রোল মডেলে কাজ করে সেই ধরনের কাজ করে শেখ হাসিনাকে সরানো যাবে না। কারণ শেখ হাসিনার প্রতি আপামর মানুষের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। যদি নির্বাচনটা আপনি ধরেন যে শেখ হাসিনার দল অসৎ পথে যেতে, তা সত্ত্বেও আপনাকে মানতে হবে আওয়ামী লীগের কিন্তু নির্দিষ্ট সংখ্যক কোর ভোটার আছে। আর সব থেকে বড় সমস্যা এখানে আমেরিকা ফেস করে যে শেখ হাসিনার একটা আন্তর্জাতিক বেস আছে। সেই বেসে চীন আছে, সেই বেসে ভারতের মতো প্রভাবশালী কিন্তু দল আছে। অর্থাৎ শেখ হাসিনার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স অনেকের থেকে অনেক বেশি। তাই মোহাম্মদ ইউনূস এবং কোট আনকোট নোবেল জয়ী একজনকে যদি এই ক্ষমতার মাথায় বসানো হয়। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে সেনা প্রধানের বক্তব্য দেখিয়েছি যে তিনি কিন্তু আমাদের দেশটাকে স্বাভাবিক করার জন্য তিনি একটা বক্তব্য দেন এবং তিনি বলেন যে আমাদের দেশটাকে তিনি স্বাভাবিক করবেন। অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা উঠছে যে সাধারণ মানুষরা কিন্তু এই পরিস্থিতিগুলো দেখেছে, দেশের মধ্যে যে চুরি, ছিনতাই, ডাকাতি এইসব হচ্ছে, তারা কিন্তু বলতেছে যে কেন এইসব হচ্ছে। এই জন্যই কিন্তু সাধারণ মানুষরা কষ্টে এইসব কথাগুলো তারা প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য। ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থাকে মানুষ কি বলে, এসব কথা কিন্তু বলা ঠিক না। ডক্টর ইউনূস নিঃস্বার্থে আমাদের দেশে এসেছেন, ডক্টর ইউনূস আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হয়তো কোনো ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো কেন হচ্ছে অনেক বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।